আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন সেখানে ভাষণ দিতে যাবেন। তিনি গত বছরে গিয়েছিলেন ভাষণ দেওয়ার জন্য, আর তার আগে শেখ হাসিনা প্রতি বছর সেখানে যেতেন এবং সঙ্গে ১০০, ১৫০, ২০০ লোক নিয়ে যেতেন এবং মনে হতো যে পৃথিবীতে তার মতো এত জাঁকজমকপূর্ণভাবে সেই আমেরিকা ভ্রমণে কোনো সরকার প্রধান ২০০৯ থেকে ২৫ পর্যন্ত কেউ যায়নি। এত রাজস্বিক বহর নিয়ে, এমনকি আমেরিকার প্রেসিডেন্টও নয়। তো সেটাকে একটু কাটছাট করে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে গিয়েছেন, আর এই বছর তিনি যাচ্ছেন। আর এই বছর তার যে লটবহর, সেই লটবহরে যুক্ত হয়েছে ৪ জন রাজনৈতিক নেতা। ৩টি দলের ৪ জন রাজনৈতিক নেতা এখানে যাচ্ছেন। এটা ব্যতিক্রমধর্মী একটি ঘটনা এবং অপ্রয়োজনীয়, এবং এর সঙ্গে যে কূটকৌশল রয়েছে, এই কূটকৌশলে আগামীতে সবাই ফাঁসবেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি যেটা ব্যক্তিগতভাবে বলে নিই, জাতিসংঘের যে গুরুত্ব এই মুহূর্তে, এটা মনে হচ্ছে যে ইউরোপ এবং আমেরিকার যে এজেন্ডা গরিব দেশগুলোর উপর প্রতিষ্ঠা করার জন্য যে একটা কূটচাল, এই কূটচাল প্রতিষ্ঠা করার একটা হাতিয়ার। এবং জাতিসংঘকে বলা হচ্ছে এই মুহূর্তে একটা শ্বেতহস্তি, এটার কোনো দরকার নেই। এটি শুধুমাত্র ধনীদেরকে আরও ধনী বানানো, প্রভাবশালী রাষ্ট্রকে দরিদ্র রাষ্ট্রগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার একটা হাতিয়ার ছাড়া আর কিছু নয়। এজন্য একটা সময় এই জাতিসংঘকে চ্যালেঞ্জ জানিয়ে কাউন্টার একটা অর্গানাইজেশন হয়েছিল, জোট নিরপেক্ষ আন্দোলন। মানে সারা দুনিয়াতে এটা, মানে যাকে বলে একটা বিরাট যাকে বলে আলোড়ন তৈরি করে ফেলেছিল, এবং এটা জাতিসংঘের চেয়ে এটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল। পরবর্তীতে মার্কিন সাম্রাজ্যবাদের চাপে এই জোট নিরপেক্ষ আন্দোলনটি আর টিকতে পারেনি। তো যা হোক, এখন এই জাতিসংঘর বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের যে মানবাধিকার সংগঠন, তাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরপর তাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, নানা প্রতিষ্ঠান, হাজার হাজার অভিযোগ। তাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার একটা পশম টাচ করতে পারছে না। ডোনাল্ড ট্রাম্পের একটা পশম টাচ করতে পারছে না, অথচ তারা যদি চায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, শেখ হাসিনাকে উইদিন 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে ধরে নিতে পারে। তো এরকম তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কিছুই করতে পারবে না, কিন্তু তারা যদি ভানুয়াতুর প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দিয়ে তারা অনেক কিছু করতে পারে। তাদের একটা সেই আন্তর্জাতিক পরমাণু কমিশন রয়েছে। এটা দিয়ে তারা ইরানের সর্বনাশ ঘটাতে পারে, ইরাকে যুদ্ধ চালাতে পারে, কিন্তু এটা দিয়ে তারা ইসরায়েলের ভিতরে প্রবেশ করে তাদের একটা স্থাপনা দেখবে, এই ক্ষমতা জাতিসংঘের নেই। তাদের ইউনিসেফ আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, এটা দিয়ে তারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই সকল দেশের সর্বনাশ ঘটায় দিতে পারে। কিন্তু তারা ইসরায়েলের বিপক্ষে একটা টু শব্দ উচ্চারণ করে তাদের ইউনিসেফের একটা ক্ষুদ্র ওষুধের চালান মিশর দিয়ে অথবা জর্ডান দিয়ে তারা ফিলিস্তিনের মধ্যে ঢুকাবে, এই মুরদ জাতিসংঘের মহাসচিবের নেই। তাদের একটা সিকিউরিটি কাউন্সিল রয়েছে, এই সিকিউরিটি কাউন্সিল দিয়ে তারা আফগানিস্তানে যুদ্ধ চালাতে পারে, তারা সিরিয়াতে যুদ্ধ চালাতে পারে, কিন্তু এই সিকিউরিটি কাউন্সিল দিয়ে তারা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করা তো দূরের কথা, এখানে মধ্যস্থতা করার মতো একটা সাধারণ রেজুলেশন তারা নিতে পারে না এই জাতিসংঘ। তো এই জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন রকম কর্মকাণ্ড রয়েছে, আর সেই কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে অথর্ব যে প্রতিষ্ঠানটি, সেটা হলো এই সাধারণ পরিষদ। মানে সাধারণ পরিষদ হলো জেনারেল অ্যাসেম্বলি, এখানে সব কিছু আলোচনা হয়, একটা ওপেন অ্যাসেম্বলি, আপনাকে একটা মাইক দেওয়া হয়। তো কখনো কখনো ধরুন বিশ্বের কোনো নাম করা লোক গেলে তার বক্তব্য শোনার জন্য কেউ উপস্থিত থাকে, কিন্তু এমনও অবস্থা রয়ে গেছে যে অগুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি বক্তব্য দিতে যান, তো এই পুরো অ্যাসেম্বলি হলে সেই দেশের কিছু টাউট বাটপার, সেই দেশে কিছু লোকজন, সেই দেশে কিছু ভাড়া করা
দর্শক ছাড়া ওখানে কেউ থাকেন না, এবং কেউ এই বক্তব্য শুনেন, এবং এই বক্তব্যের ফলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের কোনো ভাষণের ফলে বা কোনো সেই জেনারেল অ্যাসেম্বলির কোনো সুপারিশমালা তৈরি হয়েছে, এবং সেটা বিশ্বের কোনো দেশে বা বিশ্ব রাজনীতিতে সেটা 2 পয়সার গুরুত্ব রেখেছে, এরকম নজির আমি আমার রাজনৈতিক জীবনে কখনো দেখিনি। ফলে এখানে আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, বিশ্বাস করেন আমি এখানে যেতামই না, লোকই পাঠাতাম কিনা। যদি একেবারে বাধ্যবাধকতা যদি থাকতো, তাহলে একজন পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী যদি থাকেন, তাকে পাঠাতাম যে যাও তুমি গিয়ে ভাষণ দিয়ে আসো, তুমি একটা ইকোনমি ক্লাসে যাবা, আর ওখানে গিয়ে শুধু ভাষণের দিন থাকবা, 48 ঘন্টা তোমার যে খরচা যেটা আছে থাকার জন্য, এটা তোমাকে দেওয়া হলো পার ডে $200 করে পার ডিএম পাবা, এর বেশি না। এভাবে আমি তাকে পাঠাতাম। আর আমি এইভাবে যাওয়া মানে আল্লাহ এর আগে যেন আমার মৃত্যু দেয়, এরকম আমার কাছে মনে হতো। এটা একটা বেহায়া নির্লজ্জের মতো একটা ঘটনা, কিন্তু বিভিন্ন দেশের লোকজন কেন যেন সেখানে যায়। তারপরে আমি দেখলাম যে এখানে আমাদের দেশের যেভাবে লটবহর যায়, তার সঙ্গে পাল্লা দিয়ে যদি আপনি ইউরোপের কথা চিন্তা করেন, আমি দেখলাম যে জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল, তিনি একটা ছোট ব্রিফকেস নিয়ে একা একা তিনি সেখানে গেলেন, এবং ভাষণটা দিয়ে আবার ফিরতি ফ্লাইটে তিনি সেখান থেকে ফেরত চলে এলেন। ওই তার তো সম্মান কমেনি। তো সেখানে আমাদের মন্ত্রী, সচিব, ব্যবসায়ী, আমলা কামলা এদেরকে নিয়ে এই বিরাট একটা বহর নিয়ে এই যে আমেরিকার যে যাত্রা, বিশ্বাস করেন বারবার শুধু আমাদের দেশের গরিব মানুষ যারা বিড়ি খায়, যারা রিক্সা চালায়, যারা ফুটপাতে বসে খেলনা বিক্রি করে, তাদের অর্থ ব্যয় করে আমেরিকার সবচেয়ে বিলাসবহুল 5 স্টার 7 স্টার হোটেলে আমাদের মন্ত্রী এমপিরা এই গরিব মানুষের টাকা দেয় সেখানে থাকেন। বাংলাদেশের চার্টার প্লেনগুলো মানে পুরো একটা বিমানকে ভাড়া করে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সেখানে গিয়ে বসিয়ে রাখা, তারপরে শেষে আবার সেখান থেকে এসে বাংলাদেশে একটা বিরাট বিজয় উৎসব করা, যে এই আমেরিকাতে ভাষণ দিয়ে এসেছি না জানি কী করি, এর চেয়ে আসলে বালখিল্য আমার কাছে মনে হয় না। এবং সেই বালখিল্য রাজনৈতিক নেতারা রাজনৈতিক কারণে অতীতে করেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে আমি দেখলাম যে বঙ্গবন্ধুর জামানাতে একবার তিনি যাননি, তিনি একবারই শুধু গিয়েছিলেন। একবার দেখলাম যে ডক্টর কামাল হোসেন ভাষণ দিয়েছেন। তারপরে এরশাদ জামানাতে মিজানুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার পক্ষে সেখানে ভাষণ দিয়েছেন। একবার বোধহয় পররাষ্ট্রমন্ত্রীও, কোনো একজন পররাষ্ট্রমন্ত্রী সেখানে ভাষণ দিয়েছিলেন, এরশাদ সাহেবও সেখানে যাননি। তো এরকম ঘটনা যে এখানে কেন যেতে হবে। তো এর প্রেক্ষাপটে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন। এমনি তিনি একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার নুন আনতে পান্তা ফুরায়, বাংলাদেশে এসে কিছুই করতে পারছেন না। এখানে হতাশা, চারিদিকে হতাশা। তো এই সময়টাতে তিনি এত ঘন ঘন, এই যে 1 বছরের মধ্যে 13 বার তিনি বিদেশে গেছেন, এইবার দিয়ে তার 14 বার যাওয়া, এই টাকাগুলো মানে তিনি কোথায় পাচ্ছেন, কেন যাচ্ছেন, কি করছেন, তার লাভ কি? বিভিন্ন লোকজন তিনি ভাড়া করে এনেছেন, এই যে এক একটাকে দেখলে মেজাজ গরম হয়ে যায়। মানে যাদের ফুটফাট করে ইংরেজি বলে, তারপরে যখন ছবি তোলার দরকার হয়, আপনি ওই যে সিনেমার যে অনন্ত জলিল যেভাবে ছবি তুলে বুকটা ফুলিয়ে পেটটা ভিতরে নিয়ে, মানে যাকে বলে শরীর চেপে, দেখবেন যে একজন মানুষ অনন্ত জলিলের ছবির কথা চিন্তা করেন। অর্থাৎ অনন্ত জলিল যখন ছবি তুলে, সে তখন করে কি, তার যে পেটটা ভিতরে নিয়ে তারপরে শেষে সিনাটা ফুলিয়ে তারপরে গাল গম্ভীর করে সে ছবি তোলার চেষ্টা করে। ঠিক এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কয়েকজন উপদেষ্টা এই ছবি তুলতে গিয়ে তাদের যে ভুঁড়ি প্যাটের মধ্যে ঢুকানোর চেষ্টা করে, সিনাটা ফুলিয়ে দেয় আর গালটা ভারী করে একটু অ্যাঙ্গেল করে, মানে ডান দিকে বাঁকা হয়ে বাম দিকে বাঁকা হয়ে ছবি